আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গতদিনে তোমাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম, আমি দেখেছি সবার দেখেছি, আমি কোনো কমেন্ট করিনি কারণ এটা তোমরা যদি সেকেন্ড ইয়ার হতা তাহলে কমেন্ট করতাম। সবারই ভালো হয়েছে, তবে কিছু কিছু জায়গায় কিছুটা সমস্যা আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করবো, আর দু একটা খাতা তোমাদের সামনে দেখব। এক্ষেত্রে তোমরা কেউ আবার মাইন্ড করিও না যে আমার খাতা দেখেন না বা অমুকের খাতা দেখেন না, দেখলে আবার হয়তো ভুল ধরলে তোমাদের মনে হতে পারে, খারাপ লাগতে পারে। সো এটা তোমরা মনে করিও না, এভাবে মনে করো যে আসলে খাতাগুলো দেখলে সবার মিলে জানা হচ্ছে আর কি। আর এই যে এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এটা হচ্ছে আগামী 1 তারিখ থেকে 1 তারিখ থেকে তোমাদের ক্লাস হচ্ছে প্রতিদিন। তোমাদের ফেব্রুয়ারির 2 তারিখে পরীক্ষা, তাই না? জি স্যার। 1 তারিখ কি বার? শনিবার। আচ্ছা, শনিবার থেকে আমরা শুরু করব প্রতিদিন ক্লাস। প্রতিদিন ক্লাস বলতে এই যে তোমাদের যে শিডিউল, যে সময়, সে সময়টা তো আছেই। আর আমি প্রতিদিনের কিছু করে পড়া দিব। এই পড়াগুলো তোমরা লিখে দিবা, যেই খাতাটা আমি মানে যেই খাতাগুলোর অ্যান্সার বা খাতাগুলোর ভেতর কি প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো আমি দেখব হচ্ছে অন্য দিনে। মানে আজকে এই যে তোমাদের আজকে কি বার? মঙ্গলবার। রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের তো নির্ধারিত 9টা থেকে 10টা, কিন্তু অন্য দিন হবে হচ্ছে 10টা থেকে 11টা। এই সময়টাতে কেউ জয়েন করলে করতে পারো, আবার যদি কারো সমস্যা থাকে না করলেও সমস্যা নেই। বাট আমরা এটা চেষ্টা করব যে প্রতিদিন মেনটেন করার। আর হোম টাস্ক দেবো। হোম টাস্ক হচ্ছে মানে যে সবগুলো পার্ট যাতে আমরা কেউ একটু করে লিখতে পারি বা ইয়ে করতে পারি সেগুলো। আর যেগুলো হোম টাস্ক সেগুলোই করে দেওয়ার চেষ্টা করবে 1 তারিখ থেকে। আচ্ছা, আচ্ছা তোমরা দুজন বলছো তাই তো? ঠিক আছে। কবে থেকে না, মানে একদিন পর পর 10টা থেকে 11টা। ধরো রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের 9টা যেটা আছে সেটা আছেই। বাট অন্য দিন তো আবার আমার যেমন ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের ক্লাস আছে। সো 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা তো সময় দিতে পারবো না, সেক্ষেত্রে 10টা থেকে 11টা যদি তোমরা করতে চাও। আবার এটাও ঠিক, যদি সংখ্যাটা কমে যায়, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যে 5-6 জন জয়েন করতেছে, তাহলে আবার ক্লাস তো হবে না তখন। মিনিমাম এই যে 10-15 জন 20 জন এরকম হলে তখন হয়তো ক্লাসটা কন্টিনিউ করা যাবে। ওইখানে খাতা দেখবো, টিপস বা অন্যান্য ট্রিক, কোন প্রশ্নটা কিভাবে কি করা যেতে পারে। আর হচ্ছে ইয়ে করবো আর কি, তোমাদের ভুলগুলো যদি থাকে, কিছু ভুল, সেই ভুলগুলো আমরা শুধরানোর চেষ্টা করব। আর এমনিতে শিডিউল ক্লাস যেটা চলতেছে সেটা তো চলতেই থাকবে। আর প্রতিদিনই আমি কিছু হোম টাস্ক দেবো পরের দিনের জন্য। বুঝলাম না আজকে তোমাদের এতজন জয়েন করতেছে, গতদিনে কি প্রবলেম যেন হয়েছিল, নাকি কোনো প্রবলেম হয়নি, নাকি কি যেন হয়েছিল গতদিনে। মানে এটা প্রবলেমের কথা আমি কেন বলছি, সেটা হচ্ছে যে যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে, অনেকেরই এরকমটা থাকে যে না এখন আমি নিজের মতো করে পড়বো। আমি গাইডলাইন যা বা টিপস ট্রিক যা কিছু নিয়েছি নিজের মতো করে পড়বো। আর ক্লাসের হচ্ছে ভিডিওগুলো পরে দেখবো। কিন্তু এটা করতে গিয়ে যেমন ফোর্থ ইয়ারে যেটা হয়েছে, ফোর্থ ইয়ারে ব্যাচে প্রায় কত 80+, 80 জনের বেশি আছে আর কি। তো এদের ক্লাসটা আমি শেষের দিকে তো নিতেই পারিনি, এদের অংশগ্রহণটা কম, তারপরে অ্যাক্টিভিটি কম। হোম টাস্ক তো দেওয়া যায় না দিলেও, মানে ওরা তো আর ধরো 2 মাস পরেই ওরা নিজেরাই টিচার, তো ওদেরকে আর পড়ানোর কি আছে।
আচ্ছা, আজকের লিংক থেকে জয়েন হতে পেরেছো তাই না? কই তুমি? আচ্ছা, ওকে। এবার দেখো, আমরা এবার এটা নিয়ে আলোচনা করি। তোমরা পার্ট বি তে খেয়াল করে দেখবা যে তোমাদের পার্ট বি তে মার্ক হচ্ছে অনলি 1, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। আর ওখানে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হয়, আর এখানে মেবি 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ও না, হ্যাঁ, এখানে কি রিডিং এও কি 2টা, না সবগুলোই? রিডিং এ মেবি 2টা, এখানে দেয়া নাই মার্ক ডিস্ট্রিবিউশনটা, বলা আছে কি? ওই যে 2টা, যে কোনো 2টা দিতে হবে। 3 গুণ 4 12, এটা কি লিখেছে? 2 থেকে 6 এত, 3 গুণ 4 মানে 3টা দিতে হতো। যাই হোক, তিনটা তিনটা চেয়েছে আর কি। এক একবার এক এক রকমের হয়, মার্কসে দিক সেদিক হয়, এটা ব্যাপার না। তোমাদের মেবি 2টা হবে। সো 2টা যদি হয়, একটা জিনিস মাথায় রাখো, এখানে কিন্তু মার্ক 4। সো প্রশ্ন যদি অনেকটা ওরকম হয়েও থাকে, হ্যাঁ 3টা, সো 4 মার্ক। তো এখানে কিন্তু তোমার ওই সুযোগ নাই যে তুমি এক লাইনে অ্যান্সার দিয়ে দিবা। আবার এখানকার প্রশ্নগুলোও এমন ভাবে করা, প্রথমত পার্ট এ এর যে প্যাসেজ সেটা সহজ আসে, দ্বিতীয়ত সেকেন্ড যে প্যাসেজটা পার্ট বি এর সেটা কঠিন আসে। এটা মাথায় নিতে হবে 1 নাম্বার। মানে এটা মেনে নিতে হবে, মেনে নিলেই এটা ইজি হয়ে যাবে। আর যদি মেনে না নাও তাহলে এটা ইজি হবে না। 1 নাম্বার হচ্ছে পার্ট এ এর প্যাসেজ সহজ আসবে, পার্ট এ বি এর প্যাসেজ কঠিন আসবে। পার্ট এ তে তোমার মোস্টলি তোমার অ্যান্সার গুলো ওই প্যাসেজের ভেতরেই থাকবে, কারণ 1 লাইনের 2 লাইনের অ্যান্সার বা 1 মার্কের। কিন্তু পার্ট বি তে এসে আমাদেরকে একটু ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভ হতে বলতে আমাদেরকে বানিয়ে বানিয়ে একটু লিখতে হবে, এবং এই বানিয়ে যদি না লিখতে পারি তাহলে আবার হবে না। বানিয়ে লিখতে পারলে মনে করো ওইটা হচ্ছে ভালো। আচ্ছা, আমি তোমাদেরকে পার্ট শুধু বি দিয়েছিলাম না এও দিয়েছিলাম, কোনটা? একজন বলতে পারবা? মনে হয় এ বি দুইটাই দিয়েছিলাম। আচ্ছা, এ বি দুইটাই। আচ্ছা, তাহলে আমি এভাবেই কথা বলি আর কি। তাহলে পার্ট এটা হবে হচ্ছে সহজ, এবং পার্ট বিটা হবে একটু কঠিন। মানে শব্দগুলো কঠিন, এখানকার ওই তোমার সেন্টেন্সগুলো কঠিন। আবার এখান থেকে দেখবা যে এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটার আইডিয়াটা তুমি ওই দেখা যাচ্ছে 1 পেজ পুরা পেজ লেখার মতো আইডিয়া তো এই প্যাসেজে নাই। তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে, বানিয়ে লিখতে হচ্ছে। তো এই যে বানিয়ে লিখতে হবে আমাকে, এটা মাথায় রেখো। প্যাসেজে খুঁজে পেলে না, এবার তুমি হতাশ হয়ে গেলে, এটা না হয়ে আগে থেকেই মাথায় রাখো যে তোমাকে এই পার্ট বি এর অ্যান্সারটা বানিয়ে লিখতে হবে, কারণ এটা 4 মার্কের এবং এটা একটু ক্রিটিক্যাল হয়। একটু মানে তোমরা যারা যাতে একটু রিসার্চ করেছো এরকম যাতে অ্যান্সার হয় সেটা। তো আমি এখানে পার্ট এ এর কথা শুরুতে আসি। পার্ট এ তে পার্ট এ তে আমি এই প্যাসেজটা পড়েছি, আমি পার্ট এ এর প্যাসেজটা, এবং পার্ট বি তে বি এর প্যাসেজটাও দেখেছি, আমি পড়েছি। তো এই প্যাসেজটা থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর সম্ভাব্য মানে কয়েকটা খাতা আমি দেখে নিই যে তোমরা কে কি লিখেছো। সম্ভাব্য না, অবশ্যই তো লিখেছো। পার্ট বি, তোমাদের খাতা হোম টাস্ক দেখো। এখানে আমরা একটু ইয়ে করে আসবো। আমি এখানে একটু আগে আমি নিউ সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছিলাম। আমি আমার সুবিধার্থে আমি যেটা করেছি যে তোমাদের যখন এই ওল্ড সেকেন্ড ইয়ারটা শুরু করেছি এই অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, তখন নিউ সেকেন্ড ইয়ারটাও শুরু করেছি। এতে করে কি হচ্ছে, আমাকে একটু মানে প্রেশার কম নিতে হচ্ছে। ওদেরকে ডিটেইল বোঝাচ্ছি এবং সেই জিনিসটাই তোমাদেরকে আবার আমি দেখাতে পারছি। যার জন্য আমি একটু আগে যে ইয়েটা নিচ্ছিলাম, এই দেখো ভিডিওটা রেন্ডার হচ্ছে ওদের ক্লাসের, এই যে ভিডিও তৈরি হচ্ছে আর কি। সো আচ্ছা, তোমাদেরটা আমি করেছি কি, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো এইখানে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে, যেমন 1 নম্বরের যে রিডিং 1-এর যে কোশ্চেনটা, সেটাতে ওদেরকে আমি লিখে লিখে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি লিখে লিখে দেখিয়ে দিয়েছি। তো তোমাদেরকে সেই অ্যান্সারগুলো দেখাবো, কারণ লিখে দেখাচ্ছি না, কারণ আমরা পার্ট সেকেন্ড পার্টটাও একটু ট্রাই করব, মানে বি পার্টটাও তোমাদেরকে দেখালেই হয়ে যাবে, এটা আমি মানে মেনে নিচ্ছি এবং সেভাবে আমি করছি। এখানে দেখো, দ্য ইন্টেলেকচুয়ালস আর এনলাইটেন্ড পার্সনস হু এনলাইটেন আদার্স।
ইন্টেলেকচুয়ালরা এনলাইটেড পারসনস হু ইন্টেলেকচুয়ালস আদার্স, হু এনলাইটেন আদার্স। শুধু এইটুকু দিলে হবে না, এটার প্রশ্নটার কি চেয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটার প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা যাই, আচ্ছা আমি এটা দেখলাম, এবার আরেকটা দেখি আমি। দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য intellectuals are, আচ্ছা, are to form civilization, to enrich culture and to guide men on the right path। এটা ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটা মানে ভালো, এটাতে তুমি পুরো মার্কসই পাবে। এখন তোমার কথা হচ্ছে যে তাহলে এইটাতে আমি কম মার্কস পাবো বলতে একের থেকে আর কত কম দিবে? একের থেকে কম দিবে না, যেটা করবে এই পুরো 5টার উপর থেকে 5 মার্কের ভিতরে তোমাকে 4 মার্ক দিয়ে দেবে এভারেজ, তখন তুমি একটা মার্কস পাবা, তখন আর 5-এ 5 পাবা না। তো এইটা আরেকটু লিখতে হবে, এটা আরেকটু লিখতে হবে কি, আমি এটা তোমাকে এখনই দেখাচ্ছি, একটু পরে দেখাবো, আমি একটু পড়ে নিচ্ছি আর কি। এরপরে দেখানো, দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ ডিউটি। এটা তোমরা বইতে দেখেছো এবং সেই অনুযায়ী লিখে দিয়েছো, কিন্তু এই জায়গাটাতে স্যার কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানেটা আচ্ছা আমি যদি এগুলোই একটু বোঝাবো, এগুলো বলেন। বোঝাবো। আচ্ছা কিওয়ার্ড মানে যদি বোঝাতে হয় তাহলে আমি ফার্স্ট ইয়ারে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটাও তোমাদেরকে দিব, হ্যাঁ, তোমরা একটু চুপে চুপে দেখে নিও, কারণ এক এক ক্লাসের ভিডিও আরেক ক্লাসে দেয়া আসলে খুব একটা সুখকর না। তাছাড়াও ফার্স্ট ইয়ার বলতেছি মানে নিউ সেকেন্ড ইয়ারের আর কি। তাছাড়াও হচ্ছে আহ, দেখা যায় যে তোমাদের সম্পর্কে অনেক দুর্নাম ওখানে করেছি, ওদের সম্পর্কে তোমাদের এখানে দুর্নাম করছি, এরকম অনেক কিছু আর কি হয়। তো এটা তোমরা যদি সফটলি দেখো তাহলে ওকে, তাহলে সমস্যা নেই, দুর্নাম কিছুই না, মানে ওইভাবেই কথা বলি আর কি। সো আমি ওটাও দিয়ে দেবো যাতে তোমাদের এটা আমি কিভাবে লিখেছি এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এরপরে দেখো দ্য ফ্রেজ, যেমন ব্লেসড টাইম ইজ দ্য স্প্যান ইন আ সোসাইটি হোয়েন অল আর ইন্টেলেকচুয়াল। এটা অনেকেই লিখেছো, তার মানে হুবহু বই থেকে লিখেছো, বাট বই দেখে কিন্তু আমি চাইনি। ধরো তোমার প্রশ্নটা কমন পড়েনি, তাহলে তুমি কি করবা? বই দেখে যারা দিয়েছো এটা মানে আমি চাইনি আর কি, কিন্তু তোমরা যেটা লিখেছো লেখা ঠিক আছে, কিন্তু এটা তোমরা খাতায় লিখলে ওকে তোমরা মার্কস পেয়ে যাবে, টিচার মার্কস দিয়ে দিবে, কিন্তু এটাই ঠিক। কিন্তু এটা তোমাকে ক্রিয়েটিভলি আসতে হবে, কারণ প্রশ্ন তোমার কমন পড়বে না, এখন তো তুমি বইতে পড়ছো সেটা লিখে দিচ্ছ, তখন কি করবা? তো এই জন্য এগুলো তোমাদের ভেতর থেকে আসতে হবে এবং সেভাবে তোমরা চিন্তা করবে। জি। এটা হচ্ছে আমি নিজের মতো করে লিখছিলাম। এটা হচ্ছে আমি আনসার ঠিক লিখি নাই। আমি বলবো আমার আনসারটা? না এটা কয়েকজনেরটা মিলে গেছে তো এই জন্য বলছি। না এটা না, আমারটা হচ্ছে অন্যটা, হয়তো আপনি সেটা দেখেন নাই। আমি কি আনসারটা বলবো আমি যে লিখছি খাতায়? আচ্ছা বলার দরকার নাই ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি সবার কথা বলছি না তো, আমি এই খাতাটা দেখছি, এই খাতাটার অনুযায়ী কথা বলছি। সবাই বই দেখে করেছো, সব প্রশ্ন বই দেখে করেছো এটা বলছি না। ওকে, এবার দেখো, আওয়ার লাইফ ইজ বেটার দেন দ্যাট অফ আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টার্স বিকজ টাইম টু টাইম দ্য ইন্টেলেকচুয়ালস হ্যাভ বিন গাইডিং হিউম্যানিটি অন দ্য পাথ অফ ফেলিসিটি অ্যান্ড অ্যামিটি। প্রশ্নগুলোর মানে এগুলো লিখলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবা, কিন্তু কথা হচ্ছে যে এটাকে আরেকটু ইজি ওয়েতে আরো ভালোভাবে লেখা যায়, আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, এগুলো একটু কম কম হয়ে গেছে। কি বলেছো? আচ্ছা প্যাসেজটা পড়িয়ে দেবো, ঠিক আছে, তবে খুব ফাস্ট পড়াবো আর কি। আচ্ছা এবার আমি দেখাই যে আমি আমি কি লিখেছি এই প্রশ্নগুলোর অ্যান্সারে। এগুলো তোমরা আশা করছি সবাই প্রশ্নগুলো পড়েছো, এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং ফার্স্ট ইয়ারের সরি নিউ সেকেন্ড ইয়ারের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিয়ে দেবো, যাতে করে তোমরা ওটা দেখে বুঝতে পারো যে আমি কিভাবে লিখেছি, কোনটা কিভাবে আমি ইয়ে করেছি, এটাতে টাইম কম যাবে আর কি, এই জন্য তোমাদের এখন তো টাইমের বিষয়। এই যে আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো এইগুলো দিয়েছি, এগুলো তোমরা দেখতে পাবো ভিডিওতে। যেমন অ্যাকর্ডিং টু রাইটার দ্য ইন্টেলেকচুয়ালস আর দ্য ফিলোসফার্স সায়েন্টিস্ট স্কলার্স রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স হু আর এনলাইটেন্ড পার্সন অ্যান্ড এনলাইটিং সোসাইটি। এভাবে যখন তুমি লিখবা পুরোপুরি, এখানে দেখো তোমরা লিখেছো যে যারা এনলাইটেন্ড পার্সন তারাই হচ্ছে ইয়ে। এখন আমি আবার তো প্রশ্ন করতে পারি যে কারা এনলাইটেন্ড পার্সন, তখন তখন তো তোমাকে কি আরেকটা অ্যান্সার দেবা? সেটা না, আসলে পুরো ডিটেলটাই চাচ্ছে। আমি তোমাকে বললাম যে আচ্ছা তোমার স্যার আমি এইভাবে লিখেছিলাম, আমার খাতায় এইভাবে আছে। হ্যাঁ যারা লিখেছো তারা তো ওকে, আর যাদের একটু কম হয়েছে তাদের জন্য আমি অ্যান্সারটা দিচ্ছি আর কি।
বা যারা লিখনি ভাবছিলা যে আমি এটা লিখবো, তারা এই অ্যান্সারটা দেখো। যেরকম অল্প যখন আমরা দেবো তখন আমাদেরকে এভারেজ কিন্তু মার্কস দিয়ে দেবে। তো আমরা 4, 4.5 বা 3 এরকম যাতে না পাই, আমরা 5-এ 5 পাবো, এই জন্য আমাদেরকে পুরো দিতে হবে। তোমাকে যদি আমি বলি যে তোমার অ্যাড্রেসটা দাও, তো তখন কি তুমি তোমার নাম এবং খালি জেলার নাম বলে রেখে দিলে কি চিঠি যাবে? যাবে না। সো এরকম আর কি বিভিন্ন মেনটেন করে লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এইটার অ্যান্সার দিয়েছি, তারপরে এইটার সম্পর্কে আমি বলেছি এখানে অনেকগুলি কিওয়ার্ড হতে পারে, এটা সম্পর্কে আমি বলেছি, কেন হতে পারে সেটাও বলেছি। সো এটা আমি ওই ভিডিওটা তোমাদেরকেও আপলোড করে দেবো, তোমরা ওটা দেখে নিতে পারবা। এখন বলতে গেলে জাস্ট সময় নষ্ট হবে, এবং এটা সবগুলোই। আর আশা করি ওই টাইমটা আমরা সেভ করবো, এবং সেভ করে আমরা পার্ট বি তে কাজে লাগাবো। ওকে স্যার আমার একটা প্রশ্ন স্যার। বলো। স্যার কিওয়ার্ড কি একটা দিলে হবে নাকি স্যার যেমন দুই তিনটা দিলে হবে? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এখানে যেমন আমি এটা বলেছি ওই ভিডিওতে, সেটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে যখন কিওয়ার্ড বলবে তখন এখানে এক বা একাধিক, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে বা একটা ফ্রেজও হতে পারে। আর যখন বলবে হচ্ছে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, মানে তখন শুধুমাত্র ওয়ার্ডটা চাচ্ছে, তখন হচ্ছে তোমার একটা ওয়ার্ড। তবে যেটা চিন্তা করতে হবে যে মানে আমরা যদি আইটি, যেমন আমি আইটিতে চাকরি করছি, আমি জানি যে কিওয়ার্ডটা কি আইটির ইয়েতে। কিওয়ার্ড হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা দিয়ে মানুষ সার্চ করে। আমরা গুগলে কি দিয়ে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। অনেক সময় আমরা একটা ওয়ার্ড দিয়েও সার্চ করি, অনেক সময় 2-3টা ওয়ার্ড দিয়েও সার্চ করি। হ্যাঁ, সো একটা ফ্রেজ দিয়ে সার্চ করি। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলো যারা মডার্ন টিচার আছে তারা কেউ যদি ডিউটি দেয় অবশ্যই সে মার্কস পাবে, আবার কেউ যদি ডিউটি তার মাথায় আসলো না, সে হয়তো এগুলো দিয়ে দিল, সেও মার্কস পাবে, যদি মডার্ন টিচাররা আর কি খাতা দেখে। আর যদি দেখা যাচ্ছে একটু আগেকার দিনের টিচাররা যদি খাতা দেখে, তখন বা একটু এখনকারও টিচার এমন থাকতে পারে যে যে একটু কি বলে এটাকে, যে একটু রিজার্ভ মাইন্ডেড, তিনি দেখবেন যে না এটা বইয়ের সাথে মিলেনি, তো মার্কস দেবো না। কিন্তু যদি এটার যে কোনো একটা দাও, সেটাতেই মার্কস পাওয়ার কথা। এটা আমি বলেছি ভিডিওতে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে, দেখবা এটা আমি লিখে লিখে দেখিয়ে দিয়েছি ওদেরকে, যে আমি লিখেছি, ওরা দেখেছে। স্যার রিডিং এর পার্ট সি তে যে পার্ট জন্য সি কি এর করব? পার্ট সি এর জন্য পরে, পার্ট সি এর আলোচনা আমরা পরে করব। এবার দেখো আমরা পার্ট বি তে চলে যাই তাহলে। পার্ট বি তে যেহেতু তোমরা পড়ে দেওয়ার কথা বলছো, পার্ট বি তো এটাই। আরেকটা ইমেজ করি, পার্ট সি। আচ্ছা, এটা পার্ট এ। এই যে এখানে পার্ট বি এখান থেকে শুরু হচ্ছে। তো এটা আমরা প্যাসেজটা একটু দ্রুত পড়ে আমরা একটা দুটো প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। যাই হোক, মন খারাপ করিও না, এটা আমি বলছি অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের অনেকের মিলে যাচ্ছে। আমি সেই সেন্স থেকে যে হয়তো তোমরা বই থেকে লিখেছো, আমি একবারে এক্সাক্ট না যে তোমরা বই দেখেই লিখেছো, কারণ এই যে লেটেস্ট বইগুলো আসলে সবগুলো আমার কাছে নাই, যার জন্য আমি বলতেও পারবো না যে লেটেস্ট বইটাতে কি আছে। কিন্তু যেটা হয়, যেটা হওয়ার কথা, সেটা আমি তোমাদেরকে সবসময় বলে যাই। লেটেস্ট বই সৌজন্য কপি পাওয়ার কথা, কিন্তু পাই না আর কি, কেন জানি। যাই হোক, এবার আমরা এখানে দেখে প্যাসেজটা আমরা পড়ার চেষ্টা করবো একবার। দেখো এখানে এই প্যাসেজটা একটু মানে ইনফর্মাল ওয়েতে লেখা, একজন আরেকজনকে যেন কথাগুলো বলছে বা একটু পরামর্শ দিচ্ছে বা আদেশ দিচ্ছে। কাকে? এমন এক ব্যক্তি যে কিনা বিদেশে গেছে। ধরো তুমি বিদেশে গেছো, তোমাকে বিদেশে যাওয়ার পরে তুমি তাদের ভাষাটা কিভাবে অ্যাকুয়ার করবা, সে ওয়েটা তোমাকে দেখিয়ে দিচ্ছে। এটা মাথায় রেখো আর কি, কি দেখাচ্ছে বা কি করছে এটা তোমাকে একটু বুঝতে হবে। টোটাল প্যাসেজটা পড়ে তার সামারিটা তোমার মাথায় যাতে থাকে, এবং সেটাকে ওইভাবে আর কি করতে হবে, কি বলতে চাচ্ছে সেখানে। এখানে বলছে, দেখো শুরুতেই বলছে,
গো ইনটু এ কফি বার, একটা কফি বারে যাও, সিট ডাউন, বসো, রিল্যাক্স করো, অ্যান্ড ট্রাই টু টক টু সামওয়ান, এবং অন্যান্যদের সাথে কথা বলার চেষ্টা করো। ইট মে লুক টু আদার্স অ্যাজ দো দে আর ওয়েস্টিং ইয়োর টাইম, এটা অন্যদের কাছে মনে হতে পারে যে হচ্ছে তারা তাদের টাইমটা নষ্ট করছে, যে আমি একটা কফি বারে যাবো, যা বসে থাকবো বা এটা সেটা, বা তুমিও কফি বারে গেছো, গিয়ে তোমার মনে হচ্ছে যে অন্যরা হচ্ছে টাইম নষ্ট করছে, এরকমটা তোমার মনে হতে পারে। ইট মে ইভেন ফিল দ্যাট ওয়ে টু ইউ, মানে এটা তোমার কাছে মনে হতে পারে, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ডুইং দিস ইন এ ফরেন country where you speak the language or not at all, you are probably acquiring a new language better than you ever could by formal study with a teacher and a textbook. বলছে যে কিন্তু তুমি যদি একটা ফরেন কান্ট্রিতে গিয়ে এই কাজটা করো, অর্থাৎ কপি বারে গেলা, বা শুধু কপি বারই না, এখানে অন্যান্য যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো পরিস্থিতির হয়তো ক্রিয়েট হলো, সেখানে গেলা, একটা টিকিট কিনতে গেলা, একটা হোটেল বুকিং দিতে গেলা, এইসব জায়গাগুলোতে গিয়ে তুমি যে কথা বলার চেষ্টা করতেছো, এগুলো হতে পারে যে ওই ভাষাটা হয়তো তুমি জানো না। এই যে বলছে যে হয়তোবা তুমি অন্য ভাষায় কথা বলো, বা হয়তোবা একেবারেই বলো না ওই ভাষাটা, কিন্তু তারপরেও এইটা মূলত তোমার হচ্ছে তোমাকে নতুন ভাষা অ্যাকুয়ার করার ক্ষেত্রে, সেটা হিন্দি, আরবি বা ইংলিশ, আমরা ইংলিশের কথাই বলি, ইংলিশটার ক্ষেত্রে যদি হয় তাহলে নতুন ভাষাটাকে অ্যাকুয়ার করার ক্ষেত্রে এটা খুবই ইজি একটা মাধ্যম, যেটা তুমি আগের ফর্মাল বই দেখেও পড়ে শিখো নাই, অথবা তোমার টিচারদের কাছ থেকেও শিখতে পারবে না। অর্থাৎ আমি যদি এখানে তোমাদেরকে শেখাই, স্পোকেনের ক্লাস নেই, এটা তোমরা যতটা ভালো শিখবা, বা বাংলাদেশের অন্য আরো কোয়ালিফাইড বা অন্যান্য কোয়ালিফাইড যে টিচার, বিসিএস বা অন্যান্য ইউনিভার্সিটি টিচার, তারা যেটা শিখাবে তার চেয়ে বেশি শিখবা তুমি যখন ওই সিচুয়েশনে পড়বে তখন। মানে একটা হচ্ছে আমি তোমাকে বলছি এভাবে এভাবে সাঁতার কাটতে হয়, আর আরেকটা হচ্ছে তুমি নিজেই পানিতে পড়ে গেছো, এবার তুমি সাঁতার কেটে আসছো, বিষয়টা এরকম। মানে এখানে এই প্রথম অংশটুকু, প্রথম স্ট্যান্ডার মেন কথা হচ্ছে তুমি যদি কোনো বিদেশে যাও, তাহলে তোমাকে ভাষা শিখতে হলে তোমাকে কোনো একটা গ্যাদারিং এ যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, ইন্টারাকশন করতে হবে, নতুবা তুমি পারবে না। এবং এটাই হচ্ছে বেস্ট ওয়ে, ইভেন ওই যে আমরা ফর্মাল স্টাডি বই থেকে বা টিচারদের মাধ্যমে যেটা শিখে থাকি তার চাইতেও বেটার এটা, এটা বলা হচ্ছে। The social situation properly used beat the classroom hollow. আচ্ছা, বলছে যে এখানে এই কমাটা মনে হয় ভুল বশত পড়েছে। সোশ্যাল সিচুয়েশন ইউজড বিট দ্য ক্লাসরুম হলো, ক্লাসরুম হলো বলতে ক্লাসরুমে আমরা যে শিক্ষাটা শিখি, এই শিক্ষাটার চাইতে সোশ্যাল সিচুয়েশন, সামাজিক যে সিচুয়েশনে পড়ে আমরা যে শিক্ষাগুলো শিখতে পারি বা সেগুলোকে যদি আমরা ইউজ করতে পারি, সেটা আরো বেশি ভালো। It's full, it is full of native speaker asking you questions, telling you to do things, using you to take an active part in conversation, and using gesture freely to make their intentions clear, just like your parents did when you were an infant. এখানে আরেকটা কথা আছে, এই সেন্টেন্সে আরেকটা মিনিং আমরা করতে পারি, সেটা হচ্ছে যে ধরো তুমি ক্লাসরুমে একটা ক্লাসরুমে গেছো, তুমি প্রথম একটা স্টুডেন্ট, বিদেশ থেকে হয়তো বাংলাদেশ থেকে গেছো ইংল্যান্ডে, সেখানে তাদের একটা ক্লাসরুমে ঢুকে বলছে যে এটাতে নেটিভ স্পিকার যারা রয়েছে সেই স্টুডেন্টে পরিপূর্ণ। তারা কি করছে, আস্কিং ইউ কোশ্চেন্স, তারা তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, নতুন গেলে যেটা হয়, আমরাও স্কুল কলেজে গেলে নতুন দেখে এটা বলি না, বাড়ি কোথায়, কোথায় কি, কোথায় থাকছে, এরকম কথাবার্তা বলছে, এবং তোমাকে কিছু করতে বলছে, এবং তারা চাচ্ছে যে তুমি তাদের সাথে অ্যাক্টিভলি কনভারসেশনে টেক পার্ট করো, অংশগ্রহণ করো। এবং ইউজিং জেস্টার মানে কি, এটা আশা করি জানো, জেস্টার বা পোস্টার। জেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি করা। আমরা আমরা ওই যে যারা বোবা, কথা বলতে পারে না, কানে শোনে না, তারা অঙ্গভঙ্গি করে না। তারা যদি তোমার কাছে একটা কেচি চায়, তাহলে দুই নখ দেখবা নাড়িয়ে বলবে। তারা তোমার কাছে একটা যদি দা চায়, মানে হয়তো বাঁশ কাটবে এরকম, তাহলে তো তোমাকে এক হাত আরেক হাতের উপরে ইয়ে দিয়ে বলবে। জবাই করা, মুরগি জবাই করার কথা বলবে যে গলাতে ফাঁস দিয়ে, মানে দেখাবে যে ছুরি এভাবে চালালে, মানে এভাবে দেখাবে আর কি। তো এগুলো হচ্ছে তোমার জেস্টারের আরো অনেক মিনিং আছে, কিন্তু এই প্যাসেজের প্রেক্ষিতে হচ্ছে এটা। সো ইউজিং জেস্টার ফ্রিলি টু মেক দেয়ার ইন্টেনশনস ক্লিয়ার, মানে এছাড়া আরো যেটা করা যেতে পারে বা করা যেতে পারে, সেটা হচ্ছে জেস্টার ইউজ করেও
তাদের ফিলিংস তোমার কাছে ক্লিয়ার করতে চাইবে, ঠিক যেমনটা করে তোমার প্যারেন্টস পিতামাতা ছোটবেলায় তোমার সাথে মানে যেটা করেছিল আর কি। সো প্লানজ ইন, সুতরাং কি বলছে, সুতরাং নিমজ্জিত হও, ডুবে যাও। শুরুতে এটা বলছে যে তুমি ধরো একটা ক্লাসরুমে গেছো, ক্লাসরুমে গিয়ে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তুমি নতুন ল্যাঙ্গুয়েজ, তুমি তো পারো না, তখন কি করবা? তুমি এটা থেকে ভয় পেয়ে চলে এসো না, বরং এটাতে নিমজ্জিত হয়ে যাও, ওদের সাথে মিশে যাও। অল ইউ হ্যাভ টু ডু ইজ টক ব্যাক। এবার যেটা বলছে তোমাকে কি করতে হবে এরপরে, সেটা হচ্ছে তোমাকে যেটা যেটা করতে হবে সেটা হলো তোমাকে কথা বলতে হবে। There may be biological reasons why the capacity to learn language falls away with age, even more than the capacity to learn other things. বলছে এখানে বায়োলজিক্যাল কারণ থাকতে পারে যে তুমি তোমার এই এজে এসে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছো, সেই ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে তুমি হয়তো বা তোমার ক্যাপাসিটিটা একটু ফল আওয়ে, একটু মনে হচ্ছে যেন তুমি শিখতে পারছো না, যেই ইভেন মোর দেন দ্য ক্যাপাসিটি অফ দ্য আদার থিং, এবং যেই বয়সে তুমি অন্যান্য জিনিসগুলো খুব বেশি শিখতে পারছো। ব্যাপারটা এরকম, আমি যদি তোমাকে এখন বলি আরবি শিখতে হবে, যেমন আমরা ধরো ছোটবেলা থেকে ইংলিশটা আমরা শিখতে পারছি না, যে এত বছর হয়ে গেল আমরা ইংলিশটাতে এখনো ভালো করতে পারছি না, অথচ ছোটবেলা থেকে শিখে আসছি 5-6 বছর বয়স থেকে। কিন্তু কিভাবে আমরা 1-2 বছরের মধ্যে বাংলা ভাষা শিখে ফেলেছি, এটা হচ্ছে একটা চিন্তা করার বিষয়। তো বায়োলজিক্যাল একটা বিষয় হচ্ছে যে মানুষের, এটা তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিকের ভেতরে কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করতে হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে যে মানুষের ভেতরে একটা মানে সেটিংই থাকে এরকম, যে তারা শুরুতে জন্মগ্রহণ করার পরে তার প্রথম প্রচেষ্টাই হবে হচ্ছে ভাষা দেয়নি, আচ্ছা, ভাষাটাকে অ্যাকুয়ার করা। এবং ভাষাটাকে অ্যাকুয়ার করতে গিয়ে সে সবকিছুকে কপি করে, সেটা জেস্টার কপি করে, শুরুর দিকে জেস্টার দেখে বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে মানে বাবা মা বুঝিয়ে, আমরা অনেক সময় মুখে বলি, আবার হাত দিয়ে বা মুখ দিয়ে কিন্তু ভঙ্গিমা দেখিয়েও কিন্তু আমরা অঙ্গভঙ্গি করেও কিন্তু এখানে আমরা বোঝানোর চেষ্টা করি। সো এরকম বলছে যে বায়োলজিক্যাল কারণে যেটা হয় যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভাষা অ্যাকুয়ার করার, অর্জন করার ক্ষমতাটা কমে যায়, কিন্তু একই টাইমে আবার আমরা কিন্তু আবার অন্যান্য জিনিসগুলো অ্যাকুয়ার করতে পারি। তারপর সাপোজ ধরো তোমার যখন বয়সটা হয়ে গেল, তোমাকে আমরা বললাম যে একটা কর্পোরেট বিহেভিয়ার বা অন্যান্য ইয়ার উপরে পড়াশোনার ব্যাপারে, ওইটা কিন্তু আমরা অ্যাকুয়ার করে ফেলছি, বা অন্য যে কোনো কিছু আমরা অ্যাকুয়ার করতে পারছি, বাট ভাষাটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আর অ্যাকুয়ার করতে খুব কঠিন হচ্ছে, বিশেষ করে বই পড়ে। কেন হচ্ছে এটা? দ্য ব্রেইন মাস্ট বি ডিজাইন টু ডু ইটস বেস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন ইনফ্যান্সি। বলা হচ্ছে ব্রেইনকে অবশ্যই ডিজাইন করা হয়েছে যে ছোটবেলায়, শৈশবকালে, যাতে করে আমরা আমাদের বেস্ট ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারি। ছোটবেলায় যদি আমরা 4-5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে পারি, 4-5টাই কিন্তু শিখে ফেলবো। আবার বড় হয়ে কিন্তু 4-5টা, ছোটবেলায় 4-5টা ল্যাঙ্গুয়েজের ভেতরে যদি থাকি বা 2টা ল্যাঙ্গুয়েজের ভেতরে যদি থাকি, তখন দেখা যাবে যে আমরা 2টাই শিখে ফেলছি, কিন্তু বড় হয়ে দেখো কিন্তু আর এটা হয় না, বা শিখলেও দেরি হয়। বড় হয়ে যদি 5 বছর লাগে, ছোটবেলায় দেখবা 1 বছরের মধ্যে শিখে ফেলেছো। এরকমটা হয় না যে অনেকের বাবা মা, বাবা বাংলাদেশি, মা কানাডিয়ান, সে ইংলিশও পারছে, বা মা হচ্ছে কোনো ইউরোপিয়ান কান্ট্রি, পর্তুগিজ, তখন সে কি করছে, পর্তুগিজ ভাষাও পারছে, বাংলাও পারছে। কারণ কি, সে একই সাথে 2টা ভাষা শুনছে। and then to redeploy its resources at puberty. puberty মানে ভুলে গেলাম, আচ্ছা, বয়ঃসন্ধিক্ষণ। আচ্ছা, then to redeploy its resources to at puberty, বলছে যে আমরা যেটা করে থাকি, মানে আমাদের ব্রেনটা ডিজাইন করা হচ্ছে বেস্ট ল্যাঙ্গুয়েজটা ছোটবেলায় শেখার বিষয়, এবং দেন টু রিডিপ্লয় ইটস রিসোর্সেস টু পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালে হচ্ছে তারপরে এটাকে রিডিপ্লয় করা হয়, মানে পুনরায় আর কি এই রিসোর্সগুলো ইয়ে করা হয়, সাজানো হয়, বা ছড়িয়ে দেওয়া হয়, বা অ্যাপ্লাই করা হয়। বাট সাইকোলজিক্যাল ফ্যাক্টরস প্লে এ বিগ পার্ট টু, কিন্তু এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরও একটা বড় রোল প্লে করে। অ্যাজ উই গেট ওল্ডার, আমরা যখন বড় হই, মানে আমরা যত বড় হতে থাকি, উই গেট মোর সেলফ কনসিয়াস, মোর ইনহ্যাবিটেটেড, তারপরে more capacity to acquire a new language, because language underpins a sense of personality and indefinity, আচ্ছা, identity। হ্যাঁ,
কই কোন লাইন লিখে গেলাম, লিখে যায়নি দেখো, এই যে আমি বিগ পার্ট এটা আমি পড়ালাম তো, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আচ্ছা, অ্যাজ উই গেট ওল্ডার, আমরা যত বড় হই, উই গেট মোর সেলফ কনসিয়াস, আমরা আরো নিজের প্রতি নিজেরা অনেক সচেতন হই আর কি। আমরা অনেক যে কোনো অনেক কিছুতে ইনহ্যাবিটেড হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই। এবং আরো যেটা হই সেটা হচ্ছে যে আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের এবিলিটি আরো বাড়তে থাকে, কারণ ল্যাঙ্গুয়েজ আন্ডারপাইজ এ সেন্স অফ পার্সোনালিটি অ্যান্ড আইডেন্টিটি। কারণ ল্যাঙ্গুয়েজ, এখানে আন্ডারপাইজের আমি এটার অর্থটা ডিকশনারিতে পাইনি, হয় এখানে বানান ভুল বা অন্য কিছু, তবে এটা মেবি এরকম সেন্সটা, সেটা হচ্ছে যে পার্সোনালিটি এবং আইডেন্টিটির ক্ষেত্রেও এই শব্দটার একটা হয়তো রোল প্লে করে বা অবদান আছে বা এরকম কিছু একটা করে বা মেক করে, গঠন করে এরকম কিছু একটা, বিকজ ল্যাঙ্গুয়েজ আন্ডারপাইজ এ সেন্স অফ পার্সোনালিটি। আচ্ছা, উই ফিয়ার টু মেক মিস্টেকস ইন ইট, এবং এই জায়গাটাতেই আমরা ভুল করে থাকি, আমরা ভয় করে ফেলি এই নতুন ভাষা শেখার ক্ষেত্রে মিস্টেকের ব্যাপারে। কারণ ওই যে আমরা সেলফ কনসাস, হ্যাঁ, আমাদেরকে এখন যদি কেউ একটু হাসি দেয় আমার ভাষা শুনে, তাহলে তো আমি লজ্জা পেয়ে যাব, সেলফ কনসাস যে, এবং এখানে আমরা ভয় পেয়ে যাই। এই যে এখানে বলছে যেটা, যে যখন এটা প্রোগ্রামিংয়ে, যারা প্রোগ্রামিংয়ের সাথে যুক্ত আছে তারা জানো, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে যখন তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা তখন অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো শেখা সহজ। ঠিক এখানে ভাষার ক্ষেত্রেও তাই, তুমি ছোটবেলায় একসঙ্গে একটা দুটা ভাষা যতই শিখে থাকো না কেন, ওইখানে কিন্তু গ্রামার বা অন্যান্য জিনিস কিন্তু তুমি শিখছো না। বাট এখানে একই সঙ্গে গ্রামার অর্থাৎ রিডিং রাইটিং দুইটাই তুমি শিখে ফেলছো, বা স্পোকেন ইংলিশ তুমি দুইটাই তিনটাই শিখে ফেলছো, এবং এটাকে বলা হচ্ছে যে আরো ভালোভাবে শেখার এখানে মানে সুযোগ আছে। বাট যেটা হয় যে আমরা সেলফ কনসাস হওয়ার কারণে আমরা কি করি, আমাদের মিস্টেকের ভয় করি, যে আমরা মিস্টেক করবো, কেউ না কে না কে কি বলে ফেলবে। এইটা বলছে when we want to learn a new language in mid life for reasons of career or curiosity, we commonly but wrongly tackle it with the sense of doing something difficult and unnatural. বলছে যখন আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই আমাদের মিড লাইফে এসে, মধ্য বয়সে এসে, সেটা ক্যারিয়ারের রিজনেই হোক বা কিউরিওসিটির থেকেই হোক, আমরা কমনলি যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে এটাকে ট্যাকেল করতে গিয়ে আমরা এটাকে কি করে ফেলি, আমরা এটাকে খুব ডিফিকাল্ট ভেবে চিন্তা করে ফেলি, আবার অনেক আনন্যাচারাল চিন্তাও করি। উই টার্ন টু গ্রামার বুকস অ্যান্ড কম্প্যাক্ট ডিস্ক এক্সপেক্টিং এ ফাইট। আমরা কি করি, আমরা গ্রামার বুক মানে নিয়ে ঘাটাঘাটি করি, আবার হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক মানে সিডি আমরা দেখতে থাকি, এবং এইটা করতে গিয়ে আমরা একটা যুদ্ধ শুরু করে দিই ভাষার সঙ্গে। উই আর গোয়িং টু স্ট্রাগল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, এই যে বলছে যে আমরা যেন স্ট্রাগল করতে যাচ্ছি ল্যাঙ্গুয়েজটার সাথে। স্ট্রাগল করার জন্য আমার ঢাল তলোয়ার লাগবে, গ্রামার বুক, তারপর কম্প্যাক্ট ডিস্ক, তারপর ডিজিটাল ডিকশনারি, এই সেই কত কি। উই উইল মাস্টার ইট আনলেস ইট ডিফিট আস, এবং আমরা ততদিন এটাকে মাস্টার করতে থাকবো, মানে এর উপরে অত্যাচার চালাতে থাকবো যতদিন এটা আমাদেরকে পরাজিত না করবে। বুঝেছো কি? আমরা যখন কোনো একটা ভাষা শিখতে গিয়ে বেশি গ্রামার, বেশি প্রোনাউন্সিয়েশন, বেশি এটা ওটা নিয়ে চিন্তা করব, মানে বলতে পারা শিখতে গেলে বলতে পারতে হবে, আগে বলতে হবে। এটা না করে কি করি আমরা, এত প্রেসার দিই ভাষাটাকে যে ভাষাটাই তখন আমরা নিজেরাই হেরে যাই। And with that sort of attitude it probably will, আচ্ছা এরপর একটা শব্দ নাই মেবি, আচ্ছা এটার আমি অ্যান্সার করলাম না, এই লাইনটার এই পর্যন্ত থাকলো। এবার দেখো এখানে যে অল আদার থিংস বিং ইকুয়াল দ্য বেস্ট লার্নার, অর্থাৎ সব কিছু যদি আমরা এক সমানভাবে ধরি বা এভারেজ ধরি, দ্য বেস্ট লার্নার উইল বি দ্য বেস্ট পারসন। আচ্ছা, উইল বি দ্য পারসন, বেস্ট লার্নার হচ্ছে ওই ব্যক্তি হু ইজ দ্য মোস্ট রিল্যাক্সড ইন কনভারসেশন, যে সবচেয়ে বেশি কনভারসেশনের ক্ষেত্রে রিল্যাক্স থাকে, অ্যান্ড দ্য মোস্ট সেলফ কনফিডেন্ট, এবং যে খুব বেশি সেলফ কনফিডেন্ট হয়। এই প্যাসেজটা যখন আমাকে তুমি বললা, কেউ একজন বললা যে পড়ে দেওয়ার কথা, আমি এটা এই জন্য রাজি হলাম যে এখানে অনেক দিক নির্দেশনা রয়েছে এই প্যাসেজের ভেতরে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করার ক্ষেত্রে, স্পোকেন ইংলিশটা অ্যাকুয়ার করার ক্ষেত্রে। আমরা অনেক সময় অনেকেই দেখবা স্পোকেন ইংলিশ
বলতে গিয়ে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি টেনশন করি। তারপরে আমরা হচ্ছে কথা বলতে গিয়েও প্রোনাউন্সিয়েশনের বিষয়ে খ্যান খুন মানে এরকম বলতেই থাকি, মানে যেটাকে ক কে সেটাকে খ, পি কে ফ, মানে কেন এটা বলতে হবে আমি বুঝি না। আমাকে কেন ইংল্যান্ডের মতোই বলতে হবে? ইংল্যান্ডের লোকেরা ওইভাবে বলে, আমাকে কেন ওইভাবেই বলতে হবে? আমাকে কেন আমার নিজস্ব স্টাইলে আমি বলবো, ওদের ল্যাঙ্গুয়েজ বলবো, আমার নিজের স্টাইলে বলবো, যেটা ইন্ডিয়ানরা করে থাকে। এবং ইন্ডিয়ানদের ল্যাঙ্গুয়েজ দেখো আমাদের মতোই, অত বেশি জটিল না, এবং তারা দেখো এগিয়ে গেছে, বাট আমরা আগাতে পারছি না কারণ এই জায়গাটাতেই। যেমন আমি আমি আমার ক্ষেত্রে অনেকবারই এরকম দেখেছি, অনেক প্রোনাউন্সিয়েশনের সমস্যা, এই সেই এটা সেটা। আমার কথা হচ্ছে, ভাই তুমি লিটারেচার পড়ছো, তোমার প্রোনাউন্সিয়েশন নিয়ে এত চিন্তা করার দরকার কি? আগে আগে তুমি ভাষাটা শিখো, পরে না তুমি প্রোনাউন্সিয়েশন। আগে তো তোমার বিল্ডিংটা তৈরি করতে হবে, পরে না তুমি প্লাস্টার করবা, রং করবা, এই করবা সেই করবা। তো এই জায়গাটা এই কথাটারই মানে এখানে বলছে যে আগে আমাদেরকে রিল্যাক্স থাকতে হবে কনভারসেশনের সময়। আগে মুখ চোখ বাঁকাচাকা করে আমাদেরকে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, এটা সেটার ভেতরে যাওয়ার দরকার নেই, বা ভালো হতেই হবে এমন কিছু করার দরকার নেই। আমাদেরকে ফ্রিলি বলে যেতে হবে, ভুল হতে থাকুক, কতদিন হবে, একটা সময় ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন কেটে যাবে, তোমরা আরেকবার জয়েন করবা ক্লাসে, আমরা একটা প্রশ্ন সলভ। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? তাহলে শুরু। Yes, sir. আচ্ছা, শুরু করি তাহলে। সেটা হচ্ছে, এবার আমরা এই প্যাসেজটা সম্পর্কে জানলাম। তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো, আমি আরেকবার একটু দেখিয়ে দিই, আমরা একটা দুইটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তারপরে বুঝতে পেরেছি, সাবমিশন স্টার্ট করুন। আচ্ছা দেখো, আমরা প্রথমটাই দেখি। বা আরেকটা জিনিস, তোমাদের কোনটা কঠিন লেগেছে খুব, সেটা বলতে পারো, সেটা আমি সলভ করি। এখানে কি অ্যান্সার করতে গিয়ে কোনোটা কঠিন লেগেছে তোমাদের? কঠিন লাগেনি, যাক, তাহলে তো অ্যান্সার করার দরকারই নেই। আচ্ছা, আমরা আচ্ছা, তাই তো দেখি নিন, কোয়েশ্চেনগুলো তো দেখতেছি। হ্যাঁ দেখো, মিনিটস। 4 নাম্বার, হাউ ক্যান এ পারসন বি এ গুড লার্নার? এক নাম্বার। আচ্ছা, হাউ ক্যান বি এ পারসন এ গুড লার্নার? 6 নাম্বার। এটা তো সবই হয়ে গেল, 4 ও 6। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু বলি, তোমাদের মধ্যে কে কে আছো যদি আমি বাংলায় বলি ইংলিশ করতে পারবা? সবাই পারবা তাই না? যে ধরো ব্যাপারটা এরকম, যেমন আমি আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমাদের কোম্পানিতে অনেক তোমাদের ভেতর থেকে দেখবা তো, আমি মাঝে মাঝে রাইটার নেই, অর্থাৎ আমাদের কোম্পানির বিভিন্ন সার্ভিস সম্পর্কে লেখার দরকার হয়। তো আমি, যেহেতু আমাদের একটা ইংলিশ গ্রুপ আছে, মানে তোমরা আছোই, তো আমি তোমাদের ভেতর থেকেই সবসময়ের জন্য পিক করি। আমি একটা করে স্ট্যাটাস দিই, এবং সেখানে যারা ইয়ে করে ইন্টারেস্টেড থাকে তাদেরকে আমি পিক করি। তো রাইটারদেরকে আমাকে মাঝে মাঝেই এই ইয়ে দিতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়। অনেক সময় বলে যে এটা কি লিখবো, এটা কি লিখবো, তখন আমি ওইটা বারবার যদি আমি লিখেই দিই কি লিখবো, তাহলে তো আমার ওইটা ইয়ে হয়ে গেল, আমি লিখলেই তো পারতাম। তো ব্যাপারটা হচ্ছে, তখন আমি ওইটাতে তাকে ভয়েস মেসেজ পাঠাই, এবং ভয়েস মেসেজে ধরো আমি বাংলা আমার মতো করে বলছি, বুঝিয়ে দিচ্ছি, এবং তারপরে সে সেখান থেকে সামারিটা পিক করে বা মেইন মেইন কথাগুলো সে সাজিয়ে গুছিয়ে লিখছে। তো এরকমটা তো তোমরা পারবা তাই না? আচ্ছা, তাহলে আমি লিখতে গেলাম না আর কি, না লিখে আমি বাংলায় বললাম। এবার তাহলে আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো, আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, যেমন নিউ সেকেন্ড ইয়ার, ওরা তো কেবল সেকেন্ড ইয়ারে উঠেছে, ওদেরকে আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, ওদেরকে যে এই প্যাসেজটা আমি করাবো, তো লিখে লিখে একটা একটা করে। Okay, দেখো, হোয়াট উইল মেক দ্য নেটিভ স্পিকার্স
ইন্টেনশন ক্লিয়ার, এই প্রশ্নটাই একটু কঠিন এগুলোর ভেতরে। তার মধ্যে এইটা আমরা এবার নিয়ে পড়ি। দেখো এখানে ইন্টেনশন ক্লিয়ারের কথা এখানে কথা কোথায় বলা হচ্ছে? ইন্টেনশন মানে হচ্ছে অভিপ্রায়, উদ্দেশ্য। তাহলে নেটিভ স্পিকারদের ইন্টেনশন, ইন্টেনশন শব্দটা কোথাও আছে নাকি? আচ্ছা, শব্দ খোঁজার দরকার নেই। আমরা নেটিভ স্পিকার আস্কিং ইউ কোশ্চেন্স, টেলিং ইউ টু ডু, আর্জিং ইউ। আচ্ছা, এখানে প্রশ্নগুলোর অ্যান্সার ক্রিয়েটিভ হবে অবশ্যই, এগুলো ডিরেক্ট থাকবে না, কারণ এটা বড় প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে আমি যেটা একটু আগে বলেছি, তো সেটা এখন আমি মুখে বলে দিই যে এটা কিভাবে লিখতে হবে। নেটিভ স্পিকাররা যে ইন্টেনশন নিয়ে তোমাকে হয়তো কোনো কিছু জানতে চাচ্ছে বা তোমার কাছে কিছু চাচ্ছে, যে কোনো কিছু হতে পারে, 10 টাকা চাচ্ছে হয়তো বা, তো সেক্ষেত্রে তাদের এই উদ্দেশ্যটা তুমি বুঝবা কিভাবে এবং কিভাবে তুমি এইটা মানে অ্যান্সার দিতে পারবা, তো সেই বিষয়টাই আমরা এবার জানবো। দেখো আমরা নেটিভ স্পিকারদের ইন্টেনশন ক্লিয়ার করতে পারি অনেক ভাবে। যেমন এক নম্বর হচ্ছে তাদের সাথে কথা বলে। এক রকমের কথা হয়তো আমি ভালোভাবে ইংলিশ বলতে পারি, এই একটা। আরেক রকমের ভাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ। অনেক সময় এরকম হয় না যে গিভ ওয়াটার, তার মানে কি হলো যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এতটুকু তোমার সেন্টেন্স জানা নাই, তুমি শুধু গিভ মানে দেয়া এবং হচ্ছে ওয়াটার মানে পানি, এটা জেনেই তুমি বললা গিভ ওয়াটার। এরপরে ধরো তুমি হচ্ছে বোবা, তুমি কথাই বলতে পারো না, এবার তুমি সাইন ল্যাঙ্গুয়েজ বা জেস্টার দিয়ে, জেস্টার বা পোস্টার যেটা বলে, এই জেস্টার দিয়ে তুমি ইন্টেনশনটা ক্লিয়ার করতে পারো। এটা এখানে বলছে অ্যান্ড ইউজিং জেস্টার, তার মানে আগের গুলো দিয়েও তুমি হচ্ছে এই ইন্টেনশনটা ক্লিয়ার করতে পারো। কিভাবে? তোমার কাছে যে টেলিং, তুমি তাদের সাথে কথা বলতে পারো, তারপরে তাদের সাথে তাদের কনভারসেশনে অংশগ্রহণ করে করতে পারো, তারপর তাদেরকেও আস্কিং করে করতে পারো, অথবা তুমি তোমার জেস্টার দিয়ে। এবার এই আস্কিংটা তাদেরকে তুমি তোমার যে ল্যাঙ্গুয়েজটা আছে, যে অবস্থায় আছে, সেটাকে তুমি পুরোটা সেন্টেন্স বলেও সুন্দরভাবে বলতে পারো। আবার যদি সুন্দরভাবে সমস্যা হয় তখন তোমরা এটাকে হচ্ছে ভাঙ্গা ইংলিশেও বলতে পারো, যেটা আমি একটু আগে বললাম গিভ এবং ওয়াটার। তো এভাবে তোমরা অ্যান্সার করতে পারো। এটা হচ্ছে মেইন কথা, এর বাহিরে আরো কিছু কথা মানে অ্যাড করতে হবে উপরে নিচে। যেমন ধরো এটা এটা বলার পরে যে স্পিকিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, এটা বলে দিলা। উইদাউট স্পিকিং ইউ ক্যান নট গেট দ্য ল্যাঙ্গুয়েজ প্রপারলি, এইভাবে তুমি লিখলা। মানে এইভাবেই তোমাকে পুরো পেজটা লিখতে হবে। মূলত এই লাইনটাকেই তোমাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ বানাতে হবে। আবার এটাও ঠিক যে সব প্রশ্ন কিন্তু তোমার বড় হবে না, সমান বড় হবে না, সেক্ষেত্রে তোমাকে পিক করতে হবে। এখানে তো পিক করার সুযোগ আছেই, তুমি চিন্তা করবে যে কোন প্রশ্নগুলো আমার এনাফ বড় হতে পারে। আচ্ছা, এটা গেল এক। দুই নাম্বার হচ্ছে হাউ ক্যান ইউ লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে লার্ন করতে পারো? আমরা ধরো এই প্যাসেজের ভেতরেই গেলাম না, হ্যাঁ, এই প্যাসেজের ভেতরেই গেলাম না, এই প্যাসেজের ভেতর থেকে কিছুটা দেখলাম। শুরুতে আমরা যেটা বলবো যে একটা নিউ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে একজন বেস্ট লার্নার, যে সবচেয়ে ভালো লার্নার বা সে শিখে, তাকে কি করতে হবে? শুরুতেই তাকে রিল্যাক্সড হতে হবে, কনভারসেশনে রিল্যাক্সড হতে হবে এবং কনফিডেন্ট হতে হবে। তারপরে কি করতে হবে? তাকে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হবে, তাকে কফি বারে যেতে হবে, তাকে রেল স্টেশনে যেতে হবে, তাকে হোটেলে যেতে হবে, হোটেল রুম বুক করার জন্য। বিভিন্ন সিচুয়েশন ফেস করে সিচুয়েশনাল ইংলিশ শিখতে হবে। তাকে সবচেয়ে বেশি বেশি নেটিভ স্পিকারদের সাথে মিশার চেষ্টা করতে হবে। যদি সে বিদেশে যায় তাহলে তো সে পাচ্ছেই, দেশে যদি না পায় তাহলে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের মিডিয়া ইউজ করে তারা এটা করতে পারে। মানে আর আরেকটা জিনিস হচ্ছে নতুন ল্যাঙ্গুয়েজ শেখার প্রধানতম ওয়ে হচ্ছে লিসনিং। যে যত বেশি লিসন করবে তাই তত বেশি নতুন ল্যাঙ্গুয়েজ শিখবে। ব্যাপারটা দেখো যে আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখেছি? আমরা তো কোনোদিনই হিন্দি বই পড়ি না, হিন্দি গ্রামারও পড়ি না, কিন্তু কিভাবে শিখেছি? কিছুটা আমাদের ভাষার সাথে সিমিলারিটি আছে, আর বাকিটা আমরা শুনে শুনে, কিন্তু 5টা মুভি দেখলে 6 নম্বর মুভি এমনি আমরা বুঝতে পারি, বা একটা মুভি একবার না দেখে একবার না বুঝলেও দ্বিতীয়বার দেখলেই আবার বুঝে ফেলি যে ও ওখানে এইটা বলছে। তো এই যে সিচুয়েশন দেখে দেখে বা শুনে শুনে আসলে এটা বুঝতে হবে। যেমন তুমি একটা কফি বারে যাবা,
কফি বারে গিয়ে একদিন তুমি বললা যে প্লিজ গিভ মি এ কাপ অফ কফি, এটা তুমি বললা, অথবা গিভ কফি, তখন সে তোমাকে বললো হয়তো, তার সে ফুললি একটা সুন্দর একটা ইংলিশ বললো, তখন তোমার এটা মনে থেকে গেল। পরের দিন তুমি যখন আবার যাচ্ছ, তখন ওই কথাটাই সে যদি আবার রিপিট করে বা ওই টাইপের যদি রিপিট করে, তখন তুমি বুঝতে পারছো যে ও আচ্ছা এটা দিয়েই বোঝাচ্ছে। তো ব্যাপারটা এরকম যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য শুনতে হবে বেশি, সিচুয়েশন ফেস করতে হবে বেশি, ভয় পেলে চলবে না, ফেয়ার মানে কি বলে এটাকে, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। এইভাবে আর কি তুমি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে পারো। এরপর হুইচ ফ্যাক্টরস প্লে এ বিগ পার্ট ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ, এখানে একটা বলছে যে আচ্ছা বাট সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এখন তুমি শুধু এইটুকুর অ্যান্সার দিলে তো তোমার হবে না, এইটুকু অ্যান্সার দিলে হবে না, এর সাথে যুক্ত করতে হবে কি যে আমাদেরকে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোকে পাশে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের হচ্ছে প্রয়োজন কি না সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই প্রয়োজন বা ক্যারিয়ার বা ফিউচার এগুলো চিন্তা করে আমরা যেটা করব, আমাদের লজ্জা শরম ভয় এগুলোকে সব পাশ কাটিয়ে দেব। গ্রামারের ভয়, লোকে কি বলবে সেটার ভয়, তারপরে এগুলো মানে আমি মার্কস পাবো কি পাবো না মার্কসের চিন্তা না করে এগুলোকে আমাদের কি করতে হবে, এটাকে পড়ে যেতে হবে। আর এটা করতে গিয়ে আমাদেরকে যেটা হতে হবে, সাইকোলজিক্যালি আমাদেরকে অনেক বা অনেক রিল্যাক্সড হতে হবে কনভারসেশনের সময়, এবং আমাদেরকে অনেক কনফিডেন্ট হতে হবে। এবং কনফিডেন্ট হতে গেলে আমাদেরকে আবার কি করতে হবে, এটাতে আমার হচ্ছে কিছু ওয়ার্ডের মিনিং জানা থাকার চেষ্টা করতে হবে, বা নতুন নতুন ওয়ার্ড অ্যাকোয়ার করতে হবে। অন্যদের, বিশেষ করে নেটিভ স্পিকারদের, তাদের স্পোকেন ইংলিশের যে ভঙ্গিমা সেগুলোকে আমাকে কপি করতে হবে, ইমিটেশন করতে হবে। সো এটা আমরা যত করব তত আমরা হচ্ছে মানে এগুলো শিখতে পারবো, এবং আমাদের সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারগুলি যেটা হচ্ছে একটা বিগ ফ্যাক্টর, সেইটাকে আমরা ওভারকাম করতে পারবো। এইভাবে আর কি, যে বিগ পার্ট এটা তো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এবং এইটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি এরকম একটা ইয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমার এই কথাগুলো তোমার বইয়ের সাথে নাও মিলতে পারে, তো আমার এই কথা তোমার বই সবকিছু মিলিয়ে তুমি তোমার যে অ্যান্সারটা তৈরি করবে ওটা কিন্তু বেস্ট অ্যান্সার সবসময়ের জন্যই। তো এটা করার চেষ্টা করবা সবসময়। হাউ ক্যান এ পারসন বি এ গুড লার্নার, কিভাবে একজন পারসন গুড লার্নার হতে পারে? এখানে তো বলছে দ্য বেস্ট লার্নার উইল বি দ্য পারসন হু ইজ দ্য মোস্ট রিল্যাক্সড ইন কনভারসেশন অ্যান্ড দ্য মোস্ট কনফিডেন্ট। বলছে একটা এখানেও দেখো ঘুরে ফিরে এই প্যাসেজের কথা আসবে, কিছু বাহিরের কথাও আসবে, যে একটা পারসন যদি গুড লার্নার হতে চায় তাহলে তাকে কনভারসেশনের সময় রিল্যাক্সড হতে হবে, আবার অনেক কনফিডেন্ট হতে হবে। তাকে এখানে শুরুতে আছে তাকে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হবে। গুড লার্নার যারা তারা সিচুয়েশন ফেস করে, সিচুয়েশনকে ভয় পায় না, তারা লজ্জা পায় না, তারা শরম পায় না, তারা তাদের যে কাজটা সেটা তারা করে যায়, লোকে কি বললো এটা তারা শোনে না, এবং তারা কন্টিনিউইটিটা মেনটেন করে, কনসিস্টেন্সি থাকে তাদের প্র্যাকটিসের ভেতরে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা হচ্ছে যে কোনো জিনিস শিখে ফেলে। আর এখানে বলে নাই যে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, তুমি এখানে আরেকটু অ্যাড করতে পারো বিসাইড দ্যাট, এটার পাশে ছাড়া মানে এটা ছাড়াও অন্য যে কোনো জিনিস শিখতে গেলেও একজন গুড লার্নার যদি মানে লিসেন করে, শুনে বেশি, তাহলে সে শিখবে বেশি। এবং যে আরেকটা জিনিস হচ্ছে রিড, মানে পড়বে যে বেশি সে বেশি শিখবে। অর্থাৎ পড়া এবং শোনা এই দুটাই থাকতে হবে। যে যত বলা হয় না যে এই যে দেখো যদি আমরা যে জিনিসগুলো বইতে পড়ি সেগুলো আমাদের বেশি মানে মনে থাকে, আমরা লেখার ক্ষেত্রে আমাদের সেগুলোই আমাদের মাথা দিয়ে বের হয়, কিন্তু শুনলে কিন্তু অত বেশি ওইভাবে বের নাও হতে পারে। তো সেক্ষেত্রে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু এমনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি যেটা হয় যে বলাই হচ্ছে যে আগে পড়ো, তো বেশি বেশি পড়ো, বেশি বেশি শোনো, এবং রিল্যাক্স থাকো, কনফিডেন্ট হও, প্র্যাকটিস কন্টিনিউ করো, কনসিস্টেন্সি বজায় রাখো, খাটো, এবং তুমি গুড লার্নার হয়ে যাবা। So why do people turn to grammar books and compact discs expecting a fight? এই যে ফাইট মানে আমরা এটাকে চিন্তা করি যে একটা যুদ্ধ, এখানে গ্রামার বুক হচ্ছে তলোয়ার, এবার কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে ঢাল। একটা যুদ্ধে তলোয়ার মানে একটা যুদ্ধে পিপুলরা কেন
বা একজন মানুষ সোলজার সে কেন ঢাল তলোয়ার নিয়ে যায়, কারণ হচ্ছে অন্যের আঘাতটাকে যে সে যাতে মুক্ত থাকতে পারে অন্যের আঘাত থেকে। ঠিক আমরা পিপুলরাও কি করে থাকি যে অন্যের আঘাত, মানে আমরা যখন কনভারসেশন করব বা স্ট্রাগল যখন করব, ফাইট যখন করব, তখন যাতে অন্য কেউ আমাদের গ্রামারের ভুল দেখে যাতে হাসতে না পারে, সেজন্য আমরা গ্রামার বুক ইউজ করি, মানে তার তলোয়ার। আর এটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক ইউজ করি, এটা হচ্ছে ঢাল, মানে এটা হচ্ছে ওই আঘাত যাতে করতে না পারে বা অন্যকে যাতে আমরাও আঘাত করতে পারি, এই তোর তো গ্রামার এটা ভুল। তো এটা না করে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম ঢাল তলোয়ার, তোমরা এগুলোও ইউজ করতে পারো। লিটারেচারের স্টুডেন্টরা এই ধরনের ক্রিয়েটিভ বিভিন্ন জিনিস ইউজ করবে, এটাই স্বাভাবিক। এবং ব্রড মাইন্ডেড টিচাররা এগুলোই চায় যে স্টুডেন্টরা এভাবে বুঝিয়ে দিক যে ঢাল তলোয়ার এখান থেকে কোথা থেকে আসলো। বাট এখানে ছেলেটা ঢাল তলোয়ার বলেছে এবং সে বুঝিয়ে দিয়েছে, আচ্ছা এটা ঢাল, এটা তলোয়ার, এবং যুদ্ধের ক্ষেত্রে এটা এইভাবে এই জন্য ঢাল তলোয়ার ইউজ হয়। তখন কিন্তু তোমরা এখানে একটা এক্সট্রা অ্যাট্রাকশন পাবা আর কি ওই টিচারের কাছ থেকে, মানে যে তোমার খাতা দেখবে। তো এভাবে তোমরা বলতে পারো। সো এখানে আমরা গ্রামার বুক এবং কম্প্যাক্ট ডিস্ক কেন ইউজ করি, এটা ফিয়ার থেকে। কিসের ফিয়ার? সেটা হচ্ছে ভুল হওয়ার ফিয়ার, লোক লজ্জার ফিয়ার, মানুষ কি বলবে, ভালো করতে পারবো না, রেজাল্ট খারাপ হবে, এগুলোর সব ফিয়ার থেকে আমরা এই হচ্ছে গ্রামার বুক এবং কম্প্যাক্ট ডিস্কের ক্ষেত্রে যাই। আচ্ছা, এখন বলো তোমরা কে বুঝতে পারোনি এবং বুঝতে পেরেছো কিনা, বা আমার বলায় কোনো ভুল থাকলে তোমরা বলতে পারো, তোমাদের মতামত জানাও। আতিক ফয়সাল কিছু বলবা নাকি? না স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ স্যার। এই প্যাসেজটা অনেক শিক্ষণীয় একটা প্যাসেজ। তোমাদের যাদের ইংলিশ স্পোকেনের সমস্যা আছে, শুরু করে দাও কথাবার্তা। আমি যখন ঢাকায় প্রথম আসি, আমার মনে আছে আমি বাড়িধারায় একটা অফিসে কাজ করতাম। তো আমি মাঝে মাঝেই খাইতে যাইতাম পাশের রেস্টুরেন্টে গিয়ে দেখি আমার চেয়ে কম বয়সী পোলাপান ইংলিশে কথা বলতেছে। এবং আমি যেহেতু ইংলিশে মাস্টার্স করে গেছি, তাদের ইংলিশের অনেক গ্রামারের ভুল আমি ধরতে পারছিলাম। ওরা বলছে কিন্তু আমি গ্রামারের ভুল ধরতে পারছি। হ্যাঁ, এবং আমি বুঝতে পারছি যে ও আমি তো নিজে নিজে ভাব নিচ্ছি, মানে মনের ভেতরে, ও গ্রামারের ভুল, কি ইংলিশ বলতেছে। কিন্তু পরে বা এখন রিয়েলাইজ করি না, ওটাই ছিল আসল মানে ওয়ে। এবং তারা অবশ্যই ভালো বলে এখন, কারণ ওই যে প্র্যাকটিস ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে। আর কনভারসেশনাল ইংলিশে গ্রামারের ভুল এটা দেখে না। তোমরা যদি ইয়ের ক্ষেত্রে যাও, ক্রিকেটের ধারাভাষ্য শোনো, তাহলে তোমরা দেখবা যে কোথায় গ্রামার কোথায় কি। তারপরে মানে একটু ইনফর্মাল সবকিছুই। তোমরা ইএসপিএন ক্রিক ইনফো দেখো, ওখানে কমেন্টারি আছে, ওইগুলো পড়ার চেষ্টা করো, ওইগুলোর ইংলিশগুলো দেখো। এগুলো গ্রামাটিক্যালি কারেক্ট, ইনকারেক্ট বলছি না, কিন্তু ইনফর্মাল সব কথাবার্তা, এবং ওইগুলোই হচ্ছে কনভারসেশনাল কথাবার্তা। আর তোমরা যদি নিউজ পেপার পড়ো, তখন তোমরা ফর্মাল কথাবার্তা, এখানে কোনো মানে ইনফর্মাল নাই। এখান থেকে তুমি শিখতে পারবা, কিন্তু অনেক কিছুই আছে যেটা তোমাকে জটিল করে ফেলবে, তুমি জটিল মনে হবে তখন। বাবা, এত কিছু কি লিখেছে, তো তার গ্রুপে 2টা ভিডিও দিয়েছেন, এগুলোর উপর ওইটা। স্যার নিউজ পেপার আমরা কোন অংশগুলো পড়বো? এডিটোরিয়াল পড়বা, এডিটোরিয়াল পড়লে জ্ঞানও বাড়বে, আবার তোমার এটাও পড়াটাও হবে। আর যখন তুমি নিউজ পড়বা, নিউজ পড়তে গিয়ে একটা নিউজ পড়ার পরে ক্ষুব্ধ হলা, রেগে গেলা, তোমার পরের দিন ওটা পড়তে ভালো লাগবে না, এই সেই। আর এডিটোরিয়ালে সবসময় নলেজের বিষয় থাকে, সেটা বাংলা নিউজ পেপারের ক্ষেত্রেও তোমরা এটা করতে পারো। এডিটোরিয়াল পড়বা এরকম, যেমন আমাদের মনে আছে আমরা একটা সময় প্রচুর এডিটোরিয়াল পড়েছি। যত এডিটোরিয়াল পড়বা তত তুমি, কোনো ব্যক্তি যদি বই না পড়ে, শুধুমাত্র নিউজ পেপারের এডিটোরিয়াল পড়ে, তাহলে সে অনেক কিছু শিখতে পারবে। এডিটোরিয়াল মিন্স হেডলাইনস না, হচ্ছে সম্পাদকীয়। তুমি যদি ডেইলি স্টার পত্রিকা নাও তাহলে এডিটোরিয়াল পাবা, আর যদি প্রথম আলো নাও তাহলে সম্পাদকীয় পাবা। পত্রিকার মাঝখানে থাকে পাতাটা। রেজিস্টারটা পড়ি একটু মাঝে মধ্যে স্যার, কিন্তু স্যার এতগুলো ওরা কেমন, জাস্ট হেডলাইন পড়বো নাকি কিছু কিছু অংশ পড়বো? কিছু কিছু অংশ করে পড়লা, আননোন ওয়ার্ড যদি থাকে আননোন ওয়ার্ডগুলো মুখস্থ করার চেষ্টা করবা। আর একটা নিউজ পেপার থেকেই মানে নতুন নতুন প্রতিদিন নিউজ নেওয়ার দরকার নেই, একটা নিয়ে ওখান থেকে হচ্ছে আননোন ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করলাম, তাহলেই হবে। আর তোমাদের বইতেও প্রচুর আননোন ওয়ার্ড আছে,
সো হ্যাঁ এগুলো তোমরা যদি ইয়ে করো তাহলে হয়ে যাবে। তবে একটা জিনিস, এটা একটা বাস্তব কথা, সেটা হচ্ছে যে লিটারেচারের ইংলিশ আর বাস্তব জগতের কর্মক্ষেত্রের ইংলিশ কিন্তু আলাদা। হ্যাঁ, খুবই আলাদা। এখানে তুমি ইম্পর্টেন্ট শিখছো, বাট ওখানে গিয়ে লিখতে হবে সিগনিফিকেন্ট। এখানে তুমি লিখছো হচ্ছে মানে ইম্পর্টেন্ট, ওখানে সিগনিফিকেন্ট, ক্রুশাল, এসেনশিয়াল এই কথাগুলো লিখতে হবে। তারপরে এখানে তুমি লিখছো হচ্ছে ধরো বিগ, লার্জ, ওখানে লিখতে হবে জায়ান্ট। হ্যাঁ, এরকম এরম অনেক ধরনের শব্দ আছে এগুলো, যেগুলো আমরা হচ্ছে, যেমন আমরা লিখি না এলিগ্যান্ট, আমরা লিখি গুড, আমরা লিখি গুড, কিন্তু ওখানে যা লিখতে হবে হচ্ছে এলিগ্যান্ট, সফিস্টিকেটেড, অ্যারিস্টোক্রেটিক, এই জাতীয় শব্দগুলো। এটা যারা হচ্ছে ইয়েতে আসবা, কি বলে, কর্পোরেট জবে, পাবলিক সার্ভিসে আসবা, পাবলিক সার্ভিস বলছি, সরকারি জবে না গিয়ে যারা প্রাইভেট সেক্টরে আসবা তাদের জন্য আমি বলছি। সো এখানে এসে দেখবা যে মনে হবে যে ইংলিশ তো কিছুই জানি না, মাস্টার্স করে আসবা তারপরে মনে হবে ইংলিশ তো কিছুই জানি না, তখন কাজে দিবে এই বেস্ট লার্নারের সব পলিসিগুলো। হ্যাঁ, অ্যাডভান্সড ইংলিশ, অনেক অ্যাডভান্স, অনেক কিছুই আছে, সেক্টর ভেদে আলাদা আলাদা আছে অনেক কিছুই। তো ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে করো, নইলে ক্লাসটা শেষ করে দেবো। আর 1 তারিখ থেকে তোমাদের প্রতিদিন ইনশাল্লাহ নেব ক্লাস। স্যার রিডিং স্কিলের ওই পার্ট বি প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক পৃষ্ঠা হয় না। ওটাই তো বললাম যে কিছু ক্ষেত্রে হবে না, কিছু ক্ষেত্রে হাফ পৃষ্ঠা বা তার সেক্ষেত্রে একটু যদি বেশি। হাফ পৃষ্ঠা হয় সেক্ষেত্রে কি ফুল মার্কস দেবেন কি না, বুঝতেছি না। এখন ওই যে কিছু ক্ষেত্রে হয় না, আর আরেকটা কথা হচ্ছে তুমি লিখতে পারলা না, এটা দুইটার মধ্যে পার্থক্য। যেমন এখানে সবচেয়ে প্রশ্নের অ্যান্সার ছোট হবে হচ্ছে এইটার, 1 নাম্বারটার। এখন এটার প্রশ্ন তুমি যাই হোক সামহাউ ছোট করলা বড় করলা যাই হোক, নিচেরটাও যদি তুমি ছোট করো বা নিচের গুলা যদি ছোট করো তাহলে তুমি তো মার্কস পাবে না। বাট সবগুলোই তোমার বড়, বাট এই একটা ছোট, কারণ এটার অ্যান্সারই ছোট, ব্যাপারটা এরকম। যেটার ইনফরমেশনই অল্প বা যেটার অ্যান্সারই ছোট হবে সেটা তো ছোটই হবে, সেটা বড় হবে না। বাট যেটা বড় করার সেটাকে বড়ই করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের এই সমস্ত কোর্স কি স্যার 1 মাসের ভিতরে শেষ হবে? তাই কি হয় 1 মাসে শেষ না শেষ? মানে ও আচ্ছা, আমরা যেটা স্যার যে পরীক্ষার আগে পড়ছিলাম, কি না আমরা 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 চেষ্টা করব যতটা কভার করা যায়। যেমন হিস্ট্রি আমরা মনে হয় শেষ করেছি একবার, আমরা জি ওটা স্যার লেখার চেষ্টা করব। তারপরে আমরা যেমন এই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল বেশি দিন লাগবে না, আর মাত্র কটা 5-6টা ক্লাস হলেই অনেকটা শেষ হয়ে যাবে। তবে আমরা ওই যে কিছু কবিতা নিয়ে কাজ করব। হুম, জি স্যার এই করুন। একটা, আবার এমনও হতে পারে যে কবিতাগুলোর আমি ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দেবো এবং ইউটিউবের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তখন তোমরা ওইটা দেখে নিতে পারবা। আর হচ্ছে আমরা চেষ্টা করব যতটা পারা যায়, 1 মাসে সবগুলো পারা যাবে না, কারণ আমরা তো রিভিশনটা আরো অনেক আগে থেকে শুরু করেছি। স্যার পোয়েট্রিটা শেষ হবে স্যার? পোয়েট্রি তো মনে হয় শেষ, এরপরে আমরা ড্রামাটা শুরু করব আবার, বা আবার যেটা হয় আর কি, শেষ হবে ইনশাল্লাহ, সবই শেষ হবে, চেষ্টা করব। কয়েকদিনের কয়েকটা প্রশ্ন আপনি পড়ালেন কেমন শেষ হলো স্যার এটা? স্যার পোয়েট্রিতে স্যার আমরা একটা ক্লাস পাইনি। তাই না? জাস্ট একটা ক্লাস তো হয়েছে স্যার। তাই তাহলে আমরা পোয়েট্রি আবার পড়বো। হ্যাঁ স্যার পোয়েট্রি জাস্ট শর্ট করছিলাম, 3টে না 4টে আলোচনা করছেন স্যার, বাকিটা তো আলোচনা করা হয়নি। আচ্ছা, দেখবো আমরা ওটা, সময় আমরা ধরো 30 অ্যাডভান্স দিন। তো প্রায় শেষ পর্যায়ে, আর হচ্ছে হিস্ট্রিটা প্রায় শেষ পর্যায়ে, হিস্ট্রিটা 2-1টা প্রশ্ন আছে আর অ্যাডভান্সের কিছু অংশ বাকি আছে। হ্যাঁ, স্যার এরপরে স্যার পোয়েট্রি স্যার আমরা ক্লাস পোয়েট্রি ক্লাস তো পাইনি আমি। আচ্ছা, পাও নাই বলতে আমি বুঝতেছি না, আমি একটু দেখি তো, আসলে আমি করাইনি। তাহলে আমরা পোয়েট্রি পড়বো। ড্রামা মনে হয় স্যার পড়িয়েছি না আমাদের আমরা? ড্রামা পড়েছি, পোয়েট্রির কোনটা? স্যার ড্রামা ক্লাস হয়নি। স্যার ড্রামা ক্লাস আমরা করিনি, আমরা তো হিস্ট্রি করেছি স্যার। আমরা তো আচ্ছা। থার্ড হিস্ট্রি ইয়ারে ক্লাস শেষ করছিলাম, পর্যায়ে প্রায় স্যার। আমরা তো থার্ড ইয়ারে ক্লাস করছিলাম তখন থেকে চলে এসেছি এখানে। ও, তোমরা যারা নতুন তাই তো? জি স্যার। এই এই গ্রুপটা শুরু হয়েছে গত বছরের মার্চ থেকে। হ্যাঁ, যার জন্য অনেক কিছুই আমি নিয়ে নিয়েছি, যার জন্য আমি বলছি যে ইয়ে করেছি। সমস্যা নেই, আমরা তো চেষ্টা করবোই।
আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক কিছুই আছে যেগুলো হয়ে গেছে, এগুলো তোমরা এই সার্চ দিলে এই ভিডিওগুলি পেয়ে যাবা। যেমন এইখান স্যার থেকে, এই পেজে কি ভিডিও আছে স্যার? হ্যাঁ কি বলো, ঠিক আছে সব ভিডিও ঠিক আছে। আছে, সব ক্লাসের ভিডিও আছে এখানে। যদি দেখি কিডস লিখি, কিডসের কবিতাগুলোর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিনা। আমি শুধু কিডস দিয়ে সার্চ দিই যদি কিছু থেকে থাকে আর কি। ও আমি এখানে সার্চ দিচ্ছি কেন, গ্রুপে দেব। পাতা শেষ। বয়স হলে যা হয় আর কি। দেখো আবার কি করতেছি। কিডস লিখে এই যে কিডসের গ্যাসিয়ান আর্নের উপরে দেখো আছে ক্লাস। তারপর গ্যাসিয়ান আর্ন নিয়ে এই যে মিলানকলি নিয়ে আছে কবিতা। রোমান্টিক এজের কিছু ইনফরমেশন আছে এখানে। এই যে গ্যাসিয়ান আর্ন নিয়ে আরেকটা আছে। এই যে এখানে সব ইয়েগুলো আছে, অনেক কিছু আছে, তোমরা সার্চ দিবা। হ্যাঁ তাহলে এই যে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার বাই জন কিটস এটা আছে। এই যে এখানে কিছু নোটও আছে, এই যে নিশাত শিকদার সে লিখেছে। মানে এগুলো তোমরা একটু শেয়ার করে পড়বা সবাই সবার সাথে। আচ্ছা আর নাই, কিডসের উপরে আর নাই। মেবি আমরা কোশ্চেনটা আলোচনা করিনি। আচ্ছা আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। আচ্ছা গ্রামার ক্ষেত্রে কি আমরা আলোচনা করেছি? ড্রামাটা আমি শেষই না স্যার, পোয়েট্রিটা একটু আচ্ছা ঠিক আছে, পোয়েট্রি আমরা আমরা এটা শেষ করে পোয়েট্রি নেব। এটা আরো বেশ কিছুদিন লাগবে, আমরা যেহেতু প্রতিদিন করব তো 5-7 তারিখের মধ্যে হয়তো শেষ হবে, বা 10 তারিখের মধ্যে শেষ হবে। তারপর আমরা পোয়েট্রি শুরু করব। অ্যান্টি রোমান্টিক, অ্যান্টি রোমান্টিক দিয়ে কি আছে? ফিচার অফ রোমান্টিক এজ, দেখো আমি আবারও ভুল করছি। আমি জাস্ট তোমাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রশ্নগুলো নিয়ে সার্চ দেব। আমি এইখান থেকে আরেকবার নিয়ে আসি, এটা ঝামেলা করতে চাচ্ছে না। রোমান্টিক পোয়েট্রি সাজেশন চলে যাব আমরা এখান থেকে। সাজেশনে এই যেমন ব্লেকের ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, আমি যদি শুধু এইটুকুই নিই, এটুকু হচ্ছে হেড ওয়ার্ড বা কিওয়ার্ড। ওই যে বলছিলেন না কিওয়ার্ড কি, এটুকু হচ্ছে কিওয়ার্ড, যেটা দেখে বোঝা যাবে আর কি। তো এটা দিয়ে যদি তোমাদের গ্রুপে সার্চ দেই, সাজেশনটাই আসছে, আমার পার্ট সি এর সাজেশন আসছে, এখানে রোমান্টিকদের কন্ট্রিবিউশন আসছে। আচ্ছা তার মানে এটা আমি আলোচনা করিনি, ঠিক আছে আমরা এটা করবো ইনশাল্লাহ, এটা শেষ করে ফেলবো। তো আচ্ছা আর কিছু বলার থাকলে বলো, আর নইলে শেষ করে দেবো ক্লাস। আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো। আবার কি বারে দেখা হবে? আজকে কি বার? মঙ্গলবার, বৃহস্পতিবারে। এই তোমার কোশ্চেনের অ্যান্সারটা কি? কোশ্চেনটা বলো, আমি খুঁজে পাচ্ছি না। স্যার পোয়েট্রি আর ড্রামা সাজেশনগুলো দিয়ে দিয়েন গ্রুপে। আমার কোশ্চেনের অ্যান্সারটা দেন স্যার। কোনটা কোনটা? শিলামণি, শিলামণি আর কোন কোশ্চেনটা করেছো আরেকবার করো তো। হ্যাঁ কোশ্চেন এখনো বাকি, আমরা তো রিডিং এন্ড রাইটিং কেবল শুরু করেছি, এটা তো শেষ করব। আমরা পার্ট এ এরও এখনো পড়ি নাই, আরো অনেক বাকি আছে। আমি জাস্ট 2 দিনে 2টা প্যাসেজ বুঝিয়ে দিলাম। হ্যাঁ প্রশ্নটা কি? আর হোমওয়ার্ক দিলে ভালো হতো। আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে
হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক লেখো 3টা প্যারাগ্রাফ লেখো, ফ্রি হ্যান্ডে লিখবা, ফ্রি হ্যান্ডে লিখবা 3টা প্যারাগ্রাফ। এটা এই এই রিডিং স্কিলেই আছে আর কি। আমি এটা হচ্ছে পরে আমরা ইয়ে করব। সো 3টা প্যারাগ্রাফ লিখে হচ্ছে লিখবা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে একটা, করোনা ভাইরাস কি, কেন, তার প্রতিকার কি, এগুলো WH কোশ্চেন দিয়ে কোশ্চেন করবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। তারপরে ট্রাফিক জ্যাম, আর একটা হচ্ছে বুক ফেয়ার, এই 3টা নিয়ে লিখো। ট্রাফিক জ্যাম, করোনা ভাইরাস এবং বুক ফেয়ার, এই 3টা নিয়ে। ও পার্ট এ বি এর জন্য কি অ্যাডভান্স রাইটিং বই থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স রিডিং রাইটিং বই থেকেই পড়তে হবে। ওইখানে ওইগুলো ঘুরে ফিরে আসে, তোমরা যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে ওই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তোমরা বাজারে আমার মনে হয় এটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, কোশ্চেন ব্যাংক তোমরা ইয়ে করতে পারো। দেখবেন আমি তোমাদেরকে যে বই থেকে পড়াচ্ছি সে বইটাও একটা কোশ্চেন ব্যাংক ছিল, এবং ওই বইটা হচ্ছে বই পড়াচ্ছি, ওই বইটার থেকেও আমি অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিব যখন পড়াবো আর কি। যেমন রিডিং স্কিল প্রশ্নগুলো, তো হন্তদন্ত হওয়া যাবে না, হ্যাঁ সবই দেবো ইনশাল্লাহ। 1 মাস টানা ক্লাস তো ওই জন্যই, যাতে করে সব কিছু আমরা ইয়ে করতে পারি। 1 মাসের মধ্যে অবশ্য 25টা ধরে নিতে পারো, বা 22-25টা ধরে নিতে পারো, কিছুদিন গ্যাপ যেতেও পারে। হ্যাঁ, মডেল টেস্ট থেকে পড়লেও হবে। না, এই প্রশ্ন তো এখনকার প্রশ্ন না, এটা হচ্ছে 2টা প্রশ্নই তো 2 রকম, তাহলে একরকম হয় কেমনে? প্রোজ অ্যান্ড রিজন কেন বলা হচ্ছে, আর একটা হচ্ছে 18th সেঞ্চুরি এজ অফ স্যাটায়ার। এখানে স্যাটায়ারের কথা বলা হচ্ছে, এখানে প্রোজ অ্যান্ড রিজনের কথা বলা হচ্ছে, এক হয় কেমনে? মানে উত্তর একের কথা তো বলতেছো, বুঝেছি, কিন্তু এটা এক না, এটা ঘুরিয়ে লিখতে হবে আর কি। সবকিছু রিলেটেড, 18th সেঞ্চুরির ফিচার যদি লিখতে বলে তাও এগুলো আসবে, কিন্তু রিলেটেড আর কি, ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে জাস্ট। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আর 6 মিনিট পর এমনি কেটে যাবে। আর মডেল টেস্ট থেকে পড়লেও তো হবে, হ্যাঁ মডেল টেস্ট থেকে পড়লেও হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, নেক্সট দিনে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।